Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। কিছুক্ষণ পরেই হংকং এবং বাংলাদেশের ম্যাচ, যেটি কিনা বাংলাদেশের প্রথম ম্যাচ হতে যাচ্ছে এশিয়া কাপের এই আসরে। কিছুক্ষণ পরেই মাঠে নামবে যেমনটা বলছিলাম। আর সংযুক্ত আরব আমিরাতে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী রঞ্জন শান্ত। সরাসরি চলে যাচ্ছি রঞ্জনের কাছে। রঞ্জন, টস জিতে এমন সিদ্ধান্ত কেন? কি মনে হচ্ছে উইকেট কেমন হতে পারে? সঞ্জনা, প্রথমত আমি আসলে মাঠের বাইরে মাঠে টস পর্বের আপডেটটাও ঠিক মতো নিতে পারিনি। তবে লাল সবুজের যে পতাকা কপালে বেঁধে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে যারা আছেন। বাংলাদেশ আগে টস জিতে বা হেরে বোলিং করুক কিংবা ব্যাটিং করুক, আমার মনে হয় যে সেটা খুব একটা পার্থক্য তৈরি করে না। যে ভালোবাসা নিয়ে দর্শকরা মাঠে এসছেন, তারা সেই চেয়ার করবেন, উল্লাস করবেন, সেই আত্মবিশ্বাস নিয়ে লিটন দাসের দল তারা খেলবে এবং হোপফুলি হংকং এর সঙ্গে ভালো একটা জয় দিয়ে শুরুটা হবে। আমি একটু তাদের প্রতিক্রিয়া জানতে চাই এবং জানাতে চাই যমুনা দর্শকদের কি মনে হচ্ছে যে আজকের দিনটা কেমন হতে পারে শেষটা বাংলাদেশ দলের জন্য। অপেক্ষাকৃত ছোট দল, তবুও টি-20-তে নিশ্চয়ই বড় ছোট বলে কিছু নেই। আলহামদুলিল্লাহ, আশা রাখি আজকে অবশ্যই ভালো একটা কম্পিটিশন হবে। যেহেতু প্রথম ম্যাচ আর বাংলাদেশ অনেক আত্মবিশ্বাস নিয়ে আমাদের টিম অনেক আত্মবিশ্বাসী। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করবো অবশ্যই আমরা দল যেন অবশ্যই ভালো কিছু করে। গ্যালারি কি ফুল প্যাক থাকবে? কি পরিমাণ লোক এসছে? আলহামদুলিল্লাহ, দেখতেছি মোটামুটি যথেষ্ট না হলেও অন্তত আমরা করছি অন্তত 100% না হলেও অন্তত 75% ইনশাআল্লাহ দর্শকের উপস্থিত থাকবে আশা করি। আচ্ছা, কারণ এখানে শুধু আপনার খেলাটা যেহেতু আমাদের হচ্ছে, শুধু আমাদের স্টেট না, অন্যান্য স্টেট থেকেও আপনার দুবাই, শারজাহ, স্টেট থেকে অনেক দর্শক আসতেছে। আমরা দেখতেছি সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ তারা নেই। আসলে সাকিব না থেকেও আছেন, এই যে মিস ইউ, প্রত্যেকে ব্যানার নিয়ে এসেছেন। তো তাদেরকে যেমন মিস করবেন তেমন নতুনদের জন্য তো নিশ্চয়ই শুভকামনা জানাতে চান। কি মনে হয় আসলে কারা ভালো করতে পারেন নতুন খেলোয়াড়দের মধ্যে? নতুন খেলোয়াড়দের মধ্যে আমাদের ওপেনিং এ অনেক ভালো ব্যাটসম্যান আছে, পারভেজ ইমন এবং তামিম, তাছাড়া লিটন দাস ক্যাপ্টেন অনেক অনেকগুলো ম্যাচে অনেক ভালো খেলছে তারা ভাবে। তাছাড়া নতুন বেজার আছে জাকির আলী, শাকিব বাদর, ইরশাদ হোসেন। তাছাড়া বোলিং ডিপার্টমেন্ট, আমাদের পেস বোলিং ডিপার্টমেন্ট অনেক ভালো একটা ডিপার্টমেন্ট। আশা করি আইব আমরা যদি প্রথম ব্যাট করি 200 রান হবে, আর যদি আমরা পরে ব্যাট করি তাহলে আমরা 15-16 ওভারে ম্যাচ জিতে যাবো ইনশাআল্লাহ। রঞ্জন, টস জিতে টাইগাররা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। এই একাদশ নিয়ে আসলে ফিল্ডিং করার সিদ্ধান্ত বা কেন নিয়েছে টাইগাররা, যদি জানাতেন। একেবারে সঞ্জনা, এই মুহূর্তে ক্রাউড থামানো মুশকিল। সবাইকে ধন্যবাদ। যতটা আমি শুনতে পেরেছি, আপনি যেটা জানিয়েছেন যে টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত বা বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে। যদি সেটাই হয় তাহলেও এটা একটা ভালো সেফ সাইড ডিসিশন বলে আমার মনে হয়। কারণ এখানে যে আগে ব্যাট করে খুব বেশি দেখিয়ে দিতে হবে এমন কিছু না, জয়টাই মুখ্য। তো যদি কম রানে আটকে দিতে পারে, যেমন আমরা ভারত আর আরব আমিরাত ম্যাচেও দেখেছি, তাহলে বাংলাদেশ সেফলি সেটা চেস করে যেতে পারবে। এবং বোলিং এ যেহেতু মূল শক্তিমত্তা বাংলাদেশ দলের, বোলিং এ একটা দারুণ স্টার্ট করে অল্প রানে আটকে দিয়ে এখানে এগিয়ে থাকাটাই মুখ্য। তো সেই জায়গায় টস আসলে এখানে হারা জেতা কিংবা আগে ব্যাট করা বল করা খুব একটা বড় পার্থক্য করে দেবে না। সেক্ষেত্রে বলা যায় যে এটাও একটা গুড ডিসিশন বাংলাদেশের জন্য। সঞ্জনা, রঞ্জন, আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে মরুর বুকে টাইগারদের এই রোমাঞ্চ ম্যাচ শুরুর আগে তেমন দেখা মেলেনি। খুব বেশি দর্শক আসতেও দেখা যায়নি। যে কয়েকজন এসেছেন তাদের কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছেন সহকর্মী রঞ্জন শান্ত। হংকং এর বিপক্ষে ম্যাচটাও নিশ্চয়ই জিতে আরো বেশি আনন্দ উপহার দিতে চায় টাইগাররা এই সমস্ত ক্রিকেট ভক্তদের। খেলা শুরু হতে তো বাকি রয়েছে, তবে দর্শকরা আসা শুরু করেছেন। আমরা জানতে চেষ্টা করব। কপালে লাল সবুজ, গায়ে লাল সবুজ, দেখতেই ভালো লাগছে। উইনিং নোটে নিশ্চয়ই বাংলাদেশ শুরু করতে চায়। প্রথমত জানতে চাই যে কাউকে মিস করা হবে কিনা স্পেসিফিক্যালি, কারণ আসলে যে পঞ্চপাণ্ডব বলা হয় বা সিনিয়র ক্রিকেটাররা কেউই নেই, তাদের ছাড়া কিন্তু শুরু হচ্ছে একটা নতুন যুগের সূচনা। সব থেকে বেশি মিস করা হবে সাকিব আল হাসান। তো ওর আমি অনেক বড় ভক্ত, ওকে আমি দেখতে পারলে অনেক খুশি হতাম, বাট সেটা আনফরচুনেটলি হচ্ছে না। তবে বাংলাদেশ টিমের একমাত্র লেজেন্ডারি ক্রিকেট সাকিব আল হাসান, তো ওকে আমরা মিস করবো সব থেকে বেশি। তবুও বাংলাদেশ দলের জন্য শুভকামনা তো নিশ্চয়ই থাকবে। এই নতুন এই টিমটা কেমন? টিমটা কেমন? ইনশাআল্লাহ অনেক ভালো টিম হচ্ছে, ইনশাআল্লাহ মাঠের খেলায় দেখা যাবে। বাংলাদেশ দল পৌঁছানোর পরে অন্য দর্শকরা এই ম্যাচ দেখতে আসার আগে সাকিবের ভক্ত মাঠে। সাকিবের জন্য আমরা অনেক কষ্ট ভাই, সাকিব এখানে আসতে পারলো না,
এশিয়া কাপে দেখতে পারলাম না। আমরা সবাই সাথে সেলফি নিছি, প্র্যাকটিস করা হয়েছিল বাংলাদেশের ছিল, কিন্তু সাকিব ভাইয়ের লগে দেখা করতে পারলাম না। এটাই আমাদের কষ্ট। কেন সাকিব ভাইকে দলে নিল না, এটা বিসিবি জানে ভাই। মিস ইউ সাকিব 75 আপনিও লিখেছেন। ওভারঅল সাকিবকে তো মিস করছেন, কিন্তু বাংলাদেশ দলের জন্য নিশ্চয়ই শুভকামনা রয়েছে। জয় বাংলাদেশের জন্য শুভকামনা রয়েছে। আশা করি অনেক বড় ব্যবধানে জিতবে ম্যাচটা। যেহেতু হংকং আমরা ইজিলি ভাবে নেব, কারণ যেহেতু আগের ম্যাচটা দেখেছি আফগানিস্তানের সাথে 94 রানে গুটিয়ে গেছে ওরা। তো এই আশাবাদী নিয়ে আমরা ভাবছি যে আমরাও হয়তো যদি ফার্স্টে ব্যাট করি একটা বড় টার্গেট ছুড়ে দেবো ইনশাল্লাহ। বাংলাদেশের যে ভক্ত তারা এসছেন মাঠে, একে একে আসা শুরু করেছেন। ইনফ্যাক্ট খুব বেশি ভক্ত এখন পর্যন্ত দেখা যায়নি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বাইরে, তবে হোপফুলি এখনো যেহেতু বেশ খানিকটা দেরি আছে, মাঠে দর্শক আসা শুরু করবেন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। অ্যাশলি রসের অধীনে বিসিবির 3 দিনের কোচদের ট্রেনিং কর্মশালার দ্বিতীয় দিন ছিল বৃহস্পতিবার। দেশে আন্তর্জাতিক মানের কোচ তৈরি করতে নতুন এই উদ্যোগ নিয়েছে বিসিবি। এবারের কর্মশালায় অংশ নিচ্ছেন মোহাম্মদ আশরাফুল, হান্নান সরকার, রাজিন সালেহ, সোহেল ইসলামের মতো প্রতিষ্ঠিত কোচরা। আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, শামসুর রহমান, নাজিম উদ্দিনের মতো সাবেক ক্রিকেটাররা। কোচিংয়ে বিদেশি নির্ভরতা কাটাতে এমন উদ্যোগ নিয়মিত নিতে চায় বোর্ড। বৃহস্পতিবার বিসিবির ইনডোরে কোচদের হাতে কলমে দীক্ষা দিয়েছে অ্যাশলি রস ও তার দল। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ বাতিলের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে পিটিশন করেছে দেশটির 4 আইনের শিক্ষার্থী। তবে তাদের আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী রোববার দুবাইতে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ। দুবাইতে অনুষ্ঠিত হতে যাওয়া সেই ম্যাচটি বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন করেন উর্বশী জৈনের নেতৃত্বে কয়েকজন আইনের শিক্ষার্থী। পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে এই আবেদন করেন তারা। তাদের দাবি, পাকিস্তানের সাথে ক্রিকেট খেলার অর্থ হলো নিজ দেশের শহীদদের সঙ্গে বেইমানি করা। তবে সুপ্রিম কোর্ট তাদের বিপক্ষে রায় দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করেছে ভারত। শোনা গিয়েছিল রাজধানীর একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাঠ দৈনিক 7,000 টাকায় ভাড়া নিয়ে অনুশীলন করেছিলেন নাঈম শেখ। বাংলাদেশে এমন বিনিয়োগ বিরল হলেও ঘটনার সত্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। আসলেই কি দৈনিক 7,000 টাকায় মাঠ ভাড়া করে অনুশীলন করতেন নাঈম? নাঈমের জবাব শুনেছেন আফনান পিয়াল। ঘরোয়া ক্রিকেটে একের পর এক সেঞ্চুরি, একের পর এক রেকর্ড। জাতীয় দলের দরজা এক প্রকার ভেঙেই ঢুকেছিলেন নাঈম শেখ। ঘরোয়াতে বরাবরই অসাধারণ নাঈম সেই ফর্ম ইন্টারন্যাশনালে ধরে রাখতে পারেন না। সবশেষ উদাহরণ, টি-20 দলে কামব্যাক করেও মেটাতে পারেননি দলের প্রত্যাশা। ফলে আবারও ছিটকে গেছেন ন্যাশনাল টিম থেকে। ফেরার পর শ্রীলঙ্কার বিপক্ষে 4-এ নেমে 29 বলে করেছিলেন 32, অপরাজিত। পরে পাকিস্তানের বিরুদ্ধে মিরপুরে এক ম্যাচে 3, অন্য ম্যাচে আউট হয়েছিলেন 10 রান করে। হুট করে অচেনা পজিশনে আর মিরপুরের মতো ব্যাটিং বিরুদ্ধ উইকেটে খেললে যা হওয়ার তাই হয়েছে। নাঈম আবারও ব্যর্থ। অ্যাজ এ ক্রিকেটার আনলাকি চিন্তা করলে আপনি আপনার 100% কখনোই মাঠে দিতে পারবেন, এটা আমি নিজে রিয়েলাইজ করি। একটা ক্রিকেটারের একটা পিক টাইম থাকে, কিন্তু পিক টাইমটাতে ওই প্লেয়ারটা খেলতে পারলে ওই প্লেয়ারটার জন্য ভালো। সেটা আমি না, এনি যে কোনো আদার প্লেয়ারের জন্য জিনিসটা হতে পারে। জাতীয় দলে ফিরতে দিনের পর দিন পরিশ্রম করে গিয়েছিলেন নাঈম। শোনা গিয়েছিল জাতীয় দলের সাবেক ক্রিকেটার আনোয়ার হোসেনের সঙ্গে রাজধানীর একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাঠ দৈনিক 7,000 টাকায় ভাড়া নিয়ে অনুশীলন করেছিলেন নাঈম। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এমন ইনভেস্টমেন্ট বিরল হলেও ঘটনার সত্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। আসলেই কি দৈনিক 7,000 টাকায় মাঠ ভাড়া করে অনুশীলন করতেন নাঈম? এই জিনিসটা নিয়ে হচ্ছে অনেক রকম নিউজ আমিও দেখছি, অনেক জিনিস দেখছি। আমি জিনিসটা এই জায়গায় ছোট্ট একটা মিসিং ছিল যে পার ডে আমি 7,000 টাকা খরচ করছি। একটা মাঠ কোনো দিন 7,000 টাকায় ভাড়া পাওয়া যায় না, মানুষের একটু কমন সেন্স থাকা দরকার। আমি বলছি আমি পার ডে 7,000 টাকা খরচ করছি, আমার হেল্পিং হ্যান্ড থাকে ওদের পিছনে আমি ব্যয় করছি। তো জিনিসটা অবশ্যই ক্লিয়ারিফাই করা উচিত ছিল, বাট আমি আমার ব্যস্ততার কারণে হয়তো সামহাও এটা রিভিল করতে পারি নাই। বাট যেটা সত্যি ওটা মানুষের জানা উচিত। এমনিতে আপনি তো ওই মাঠে প্র্যাকটিস করেছেন। জি, আমি ওই মাঠেই ট্রেনিং করেছি, বাট আদার্স যে জিনিসটা এরকম না যে আমি 7,000 টাকা দিয়ে মাঠ ভাড়া করে দেন আমি প্র্যাকটিস করছি, এরকম না। আমি বলছি আমার হেল্পিং হ্যান্ডদের পিছনে আমার পার ডে 6-7 হাজার টাকা খরচ হচ্ছে, জিনিসটা এমন ছিল।
গত NCL T20 থেকেই শুরু হয়েছিল নাইম শেখের ড্রিম রান। এরপর BPL DPL এ ভালো করে ডাক পেয়েছিলেন ন্যাশনাল টিমে। নাইমের চাওয়া আবারও NCL T20-তে পারফর্ম করে ন্যাশনাল টিমে ফেরা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুর্নীতি ও অনিয়ম খুঁজে বের করে বিসিবিতে যে রিপোর্ট দিয়েছিল দুদক, তার পরিপ্রেক্ষিতে বোর্ডের কি করণীয় জানতে চেয়ে চিঠি দেয় বিসিবি। বোর্ডের সেই চিঠির উত্তরে ফিরতি চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। নতুন সেই চিঠিতে তৃতীয় বিভাগে বিতর্কিত ক্লাব সহ 6টি বিষয় উল্লেখ করে তার দ্রুত সমাধান করে কমিশনকে জানাতে বলেছে দুদক। দেশে আর বিসিবিতে ক্ষমতার পট পরিবর্তনের পর ক্রিকেট বোর্ডে দুর্নীতি আর অনিয়মের তদন্ত করতে আসে দুদক। সেই রিপোর্ট বিসিবিতে পাঠায় দুর্নীতি দমন কমিশন, যেখানে বেশ কিছু অসঙ্গতি খুঁজে পায় কমিশন। যার মধ্যে অন্যতম প্রধান বিষয়গুলো ছিল বিসিবিতে চাকরির বিধিমালা ও সাংগঠনিক কাঠামোর অনুপস্থিতি, সিও ও সিওফো নিয়োগ সংক্রান্ত নীতিমালা না থাকা, তৃতীয় বিভাগ বাছাইয়ে 18টি ক্লাবের অনিয়মের মতো বিষয়গুলো। এই ঘটনার পর বিসিবি একটা ফিরতি চিঠি দেয় দুদককে, যেখানে ক্রিকেট বোর্ড জানতে চায় দুর্নীতি দমন কমিশনের এই রিপোর্টের পর বোর্ডের কি করণীয়। ক্রিকেট বোর্ডের সেই চিঠির জবাব দিয়েছে কমিশন। দুদক কি চায় আর বিসিবির কি করণীয় সেটি ফিরতি চিঠিতে জানিয়েছে দুদক। গত 8 সেপ্টেম্বর সোমবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে একটি চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন, যে চিঠিতে পূর্বের তদন্ত রিপোর্টের উল্লেখ করা 6টি সমস্যার সমাধানের জন্য বিসিবিকে তাগিদপত্র দিয়েছে দুদক। চিঠিতে 1 নম্বর পয়েন্টে বলা হয় বিসিবিতে চাকরির বিধিমালা ও সাংগঠনিক কাঠামোর অনুপস্থিতি। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে আচরণ বিধিমালা ও শৃঙ্খলামূলক ব্যবস্থার অভাব। 3 নম্বরে বলা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিওফো নিয়োগ সংক্রান্ত নীতিমালা না থাকার কথা। 4 আছে প্রধান অর্থ কর্মকর্তার পদ শূন্য থাকার কথা। 5 নম্বরে বলা হয়েছে নীতিমালা প্রণয়নের দায়িত্ব বাস্তবায়ন না করা। আর 6 নম্বর পয়েন্টে লেখা হয়েছে তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাইয়ে পাওয়া অনিয়মের কথা। বিসিবি নির্বাচনে সেই 14টি ক্লাবের কাউন্সিলরশিপ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। এই ক্লাবগুলোকে দুদক তার রিপোর্টে উল্লেখ করেছিল ক্রিকেট ধ্বংসের কারিগর হিসেবে। তাই তো দুর্নীতি দমন কমিশন সেই সমস্যাগুলোর দ্রুত সমাধান করতে বিসিবিকে তাগিদ দিয়েছে। সমস্যা সমাধানে বিসিবি কি পদক্ষেপ নিয়েছে সেটিও কমিশনকে জানাতে বলা হয়েছে তাগিদনামায়। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। সংখ্যা কাটিয়ে অবশেষে নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বিকেল 4:40 বীরোত্তম একে খন্দকার বিমান ঘাঁটিতে অবতরণ করে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটটি। একই ফ্লাইটে দেশে ফেরান খেলা কভার করতে যাওয়া সাংবাদিক ও বাফুফে কর্তারা। সরকার, বাফুফে, সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রচেষ্টায় নেপাল থেকে দেশে ফিরিয়ে আনা হয় আটকে পড়াদের। 3 দিনের রুদ্ধশ্বাস পরিস্থিতির পর অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালের রাজনৈতিক অস্থিরতায় হোটেলবন্দি থাকার পর একে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটটি। মাতৃভূমির মাটি স্পর্শ করে স্বস্তির হাসি ফুটে জামাল তপুদের মুখে। ফুটবলাররা ছাড়াও এই ফ্লাইটে খেলা কভার করতে যাওয়া সাংবাদিক, টিম অফিসিয়াল সহ ছিলেন 55 জন। তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে একযোগে কাজ করে সেনাবাহিনী, বিমান বাহিনী, বাফুফে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। দেশের যে কোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা প্রস্তুত বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগকে অনুরোধ জানানো হয়। আগামী দিনগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারাবদ্ধ। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ফুটবল দল সহ আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনায় ধন্যবাদ জ্ঞাপন করেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। বাংলাদেশ এয়ারফোর্স বা বাংলাদেশ মিলিটারি আর্মি প্রমাণ করে দিয়েছে যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো বাংলাদেশি যদি স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে, ওয়েদার ইট বি কোনো একটা পলিটিক্যাল কারণে হোক, ন্যাচারাল ডিজাস্টার কারণে হোক বা কোনো কারণে হোক, ওনারা ইমিডিয়েট প্রস্তুত আছে। নেপালে উদ্ভূত পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়েছে ফুটবলারদের মনে। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে 2টি ম্যাচ রয়েছে বাংলাদেশের। প্রয়োজনে এই তিক্ত অভিজ্ঞতা থেকে বের হয়ে আসতে কাউন্সেলিং করানোর কথা জানান বাফুফে বস। মেডিকেল প্রসিডিউরস বলে যে এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং
অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। নেপালে ভয়াবহ পরিস্থিতির মাঝেও দল হিসেবে সেই সংকট মোকাবেলা করে বাংলাদেশ। তবে এখন থেকে যে কোনো দেশ সফরের আগে ফুটবলারদের নিরাপত্তার স্বার্থে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাখার পরিকল্পনা বাফুফের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। টাইগার ক্রিকেটারদের সমালোচনা করলে দর্শকরা আমার পেছনে লেগে যাবে। আফগানিস্তান ও বাংলাদেশের তুলনায় এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক। তবে ক্রিকেটে কিভাবে উন্নতি করতে হয় সেটা আফগানিস্তানের কাছ থেকে বাংলাদেশকে শেখার পরামর্শ দিয়েছেন তিনি। মূলত দলগত পারফরম্যান্সের অভাবই চোখে পড়েছে সাবেক এই স্পিনারের। দেশটিতে নেই কোনো আন্তর্জাতিক স্টেডিয়াম। যুদ্ধে কেটেছে একটা প্রজন্মের জীবন। অসংখ্য প্রতিকূলতা পেরিয়ে জীবন যুদ্ধ জয় করে ক্রিকেটে নিজ দেশের পতাকাকে উঁচিয়ে ধরা মোটেও সহজ ছিল না আফগানিস্তানের জন্য। এই তো বছর কয়েক আগে ওএসিসির কোনো আসরে খেলতে পারাটাই ছিল আফগানদের জন্য অনেক কিছু। মাত্র 16 বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সেই দলটি ব্যাটে বলে দ্যুতি ছড়িয়ে মাঝে মাঝে পেয়ে যায় এশিয়ার দ্বিতীয় সেরার তকমা। টি-20তে সেমির পাশাপাশি 23 ওয়ানডে বিশ্বকাপে সেমির দ্বারপ্রান্তে গিয়েও ফিরে আসতে হয়েছে আফগানিস্তানকে। অন্যদিকে দীর্ঘ 28 বছর ধরে ক্রিকেট খেলা বাংলাদেশের আইসিসি ইভেন্টের সাফল্য বলতে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। তবে একাধিকবার এশিয়া কাপের ফাইনাল খেলার কীর্তি আছে টাইগারদের। বর্তমানে বাংলাদেশ আফগানদের তুলনায় অনেক পিছিয়ে আছে বলে মনে করেন সাবেক ভারতীয় স্পিনার মুরালি কার্তিক। আফগানিস্তানের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ কখন খেলা শুরু করেছিল? দেখুন আফগানিস্তান কতটা এগিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আবেগ এবং উন্মাদনার কোনো অভাব নেই, কিন্তু তারা কি সেটাকে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক পারফরমেন্সে রূপান্তর করতে পারছে? সেটা কিন্তু হয়নি। আইসিসি ইভেন্টে এ পর্যন্ত 110 ম্যাচে বাংলাদেশের জয় যেখানে মাত্র 30টি, সেই পরিসংখ্যানেও এগিয়ে আফগানিস্তান। 58 ম্যাচেই 18টি জয়ের দেখা পেয়েছে রশিদ নবীরা। বাংলাদেশের 27.2% জয়ের হারের বিপরীতে আফগানিস্তানের জয়ের হার 31.03%। তবে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বেশি কিছু বলতে নারাজ মুরালি। আমি বা আপনি যদি বাংলাদেশের কোনো ক্রিকেটারের বিরুদ্ধে কিছু বলি তাহলে সমর্থকরা আমাদের পেছনে লেগে যাবে। তাদের নিয়ে মানুষ খুব আবেগপ্রবণ। আমি মনে করি বাংলাদেশ আফগানিস্তানের কাছ থেকে শিক্ষা নিতে পারে। দিন শেষে এত ভালো মানের খেলোয়াড় থাকা সত্ত্বেও এই ধরনের পর্যায়ে সম্মিলিত পারফরমেন্সই গুরুত্বপূর্ণ। যুদ্ধের মধ্যে বেড়ে ওঠা কিংবা যুদ্ধের তেজ বয়ে বেড়ানো আফগান ক্রিকেটাররা নিংড়ে দিচ্ছে নিজেদের সর্বস্বটা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দেশটির জাতীয় ক্রিকেট দলের এই দ্রুত উত্থান। ক্রিকেটের বিকেন্দ্রীকরণ, ঘরোয়া ক্রিকেটের শক্ত ভিত আর একাধিক জাতীয় ও রিজিওনাল টুর্নামেন্ট নিয়মিত দিচ্ছে প্রতিভাবান ক্রিকেটারের যোগান। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। চিন্তার কিছু নেই, নিকট ভবিষ্যতে ভাঙবে না আমার রেকর্ড। এই মুহূর্তে এমন কেউ নেই যারা চ্যালেঞ্জ জানাতে পারে এই দুই অবিস্মরণীয় কীর্তিকে। 16 বছর আগে গড়া নিজের 2 বিশ্ব রেকর্ড নিয়ে এমন দাবি 8টি অলিম্পিক স্বর্ণজেতা গতিদানব উসাইন বোল্টের। আক্ষেপ করেছেন নিজ সন্তানদের কেউ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ট্যালেন্ট দেখাতে না পারায়। রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। প্রতিষ্ঠিত এই আপ্তবাক্য যেন কখনো কখনো থমকে দাঁড়ায়, বশ্যতা মেনে নেয় অতিমানবীয় কিছু কীর্তির। এই যেমন গতিদানব উসাইন বোল্টের গড়া অবিশ্বাস্য 2 রেকর্ড। সেই 2009 সালে সময়কে ফ্রেমবন্দি করে 100-200 মিটার স্প্রিন্টে লিখেছিলেন রূপকথার গল্প। 9.58 সেকেন্ডে 100 মিটার আর 19.19 সেকেন্ড সময় নিয়ে শেষ করেছিলেন 200 মিটার। 16 বছর পরও যা আজও রীতিমতো ধাঁধা হয়ে আছে গতিমানবদের কাছে। হালের নোয়া লাইলস গোটরা আশা দেখালেও বোল্টের রেকর্ড ভাঙা তো দূর, ন্যূনতম চ্যালেঞ্জ জানাতেও পারেননি কেউ। তাই বোল্ট নিজেই জানিয়ে দিলেন নিকট ভবিষ্যতে ভাঙছে না তার রেকর্ড। না, আমি মোটেও চিন্তিত নই। এখন যেসব প্রতিভা আছে এবং ভবিষ্যতে যারা আসবে তারা ভালো করবে, কিন্তু এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে এমন কাউকে দেখি না যারা আমার রেকর্ড ভাঙতে পারবেন। তাই চিন্তার কিছু নেই। বোল্ট ফ্রেজারদের পর জামাইকার গতির ঝান্ডা এখন থমসন, সেভিলে ও বেডনারেকদের হাতে, যাদের নিয়ে আশাবাদী হলেও বোল্টের স্বপ্ন ভঙ্গ হয়েছে নিজ ঘরেই। আশায় আছেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঝড় তুলবেন তার কোনো এক সন্তান। আমি সবসময় স্বপ্ন দেখি আমার কোনো এক সন্তান ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দৌড়াবে। আমি জানি না কেন তারা এখন পর্যন্ত সেরকম কোনো ট্যালেন্ট দেখাতে পারছে না, তবে আশা করি তারা সেটা করে দেখাবে। জাপানে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রমোশন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন গতিদানব উসাইন বোল্ট। মুজরেবিন তারেক, যমুনা স্পোর্টস।
বন্দুকধারীর হামলার শিকার হয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে বার্বাডোসে অবস্থান করা সেন্ট কিটস অ্যান্ড নেভিসের 2 জন ক্রিকেটার। নিরাপত্তার স্বার্থে প্রকাশ করা হয়নি সেই 2 ক্রিকেটারের নাম। বার্বাডোসের স্থানীয় গণমাধ্যম বার্বাডোস টুডের দাবি, মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত 3:15টার দিকে একজন ডাকাতের কবলে পড়েন কয়েকজন ব্যক্তি। এর মধ্যে সেই 2 জন ক্রিকেটারও ছিলেন। এই ঘটনায় সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ম্যানেজার জানিয়েছেন, ডাকাতের কবলে পড়া ক্রিকেটার 2 জনের নিরাপদে আছেন। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।